আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করব। সকলে আমার সাথেই পাঠ করবেন, মিউট অবস্থায়। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। सहनाववतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু হয়েছিল জুলাই থেকে। তো বলতে বলতে আমাদের কিন্তু প্রায় 3 মাস হতে চললো। জুলাই, আগস্ট, এরপর সেপ্টেম্বর। আপনারা হয়তো জানেন যে 3 মাস পর একটা মধ্যবর্তী পরীক্ষা হয়। তো আপনাদের ওইটা প্রিপারেশন রাখবেন যে এই 3 মাস যেহেতু হচ্ছে, মধ্যবর্তী পরীক্ষাও সামনে হবে। এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে সেগুলো থেকে, এবং পরবর্তীতেও মানে পরীক্ষার আগ পর্যন্ত যা যা পড়ানো হবে সেগুলোই হচ্ছে মানে মধ্যবর্তী পরীক্ষার সিলেবাস। তো ওইভাবে হচ্ছে প্রিপারেশন নেবেন। আর পরীক্ষা মানে তো জিনিসগুলো বোঝা, ভালো করে ক্লিয়ার করা। কোথাও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে যে এটা কিভাবে হলো বুঝতে পারিনি, বা তখন পড়েছিলাম এখন ভুলে গেছি, সেরকম হলে যে শিক্ষকগণ আছেন তাদেরকে নক দিয়ে হোক বা যেভাবে হোক আপনারা জেনে নেবেন। এটা পরীক্ষার জন্য খুব দরকারি, কারণ আপনাদের জন্য, আপনাদের যদি আইডিয়াগুলো ক্লিয়ারলি না থাকে, পরীক্ষায় কিন্তু উত্তর করতে পারবেন না। তখন মনে হবে যে কেন এলাম, আশাটাই বৃথা হলো। আমরা সবাই এখানে নতুন একটা জিনিস শিখতে এসেছি, এবং আহ আমরা সবাই মূলত আমাদের যে শাস্ত্রগুলো, যে বেদ, উপনিষদ বা পুরাণ বা গীতা, এগুলো পড়ে যাতে অর্থটা বুঝতে পারি, শিখতে পারি, সেটার জন্য সংস্কৃত পড়তে এসেছি। তো এটা যদি আমরা ঠিকঠাক না বুঝি, তখন ওই যে আমাদের যে লক্ষ্যটা, সেটা পূরণ হবে না। উল্টো আরো এগুলোর প্রতি বিতৃষ্ণা চলে আসবে। যদি আমরা একবার পড়তে গিয়ে না পারি বা অর্ধেক গিয়ে ছেড়ে দিই, তখন ওটার প্রতি যে বিরক্তিটা আসবে, সেই ভাব থেকে আমাদের না আধ্যাত্মিক জগতে আমরা আগাতে পারবো, না হচ্ছে ধর্মীয় যে বিষয়গুলো সেটার সাথে সংশ্লিষ্ট থাকতে পারবো। এটার জন্যই হচ্ছে আমাদের, আমরা যে লক্ষ্যটার জন্য এসেছিলাম সেটা যাতে পূরণ হয়, আমাদের এখানে সবাই যাতে শিখতে পারে, সেটা মাথায় রাখবেন। আর আপনাদের মধ্যবর্তী পরীক্ষা সম্ভবত এ মাসের শেষে তো পুজো, তো সম্ভবত পুজোর আগেই হবে। পুজোর আগে পরীক্ষা দিয়ে তারপর পুজোর বন্ধটা পড়ে যাবে আর কি। তো ওই হিসেবে হচ্ছে আপনারা প্রিপারেশন নেবেন, এতদিন যা যা পড়েছেন সেগুলো প্র্যাকটিস করবেন। আর আমরা তো এখন বিভক্তি পড়ছি, সেটা নিয়েও বারবার বলছি যে বিভক্তি হচ্ছে একদম বেসিক। বিভক্তি না জানলে আপনার কোন শব্দটা কিভাবে প্রয়োগ হয়েছে, সেটা কি অর্থ দাঁড়াচ্ছে, সেটা বের করা যায় না। তো বিভক্তির প্রয়োজনীয়তা তো আপনাদেরকে যখন বিভক্তি শুরু হয়েছে তখনই বোঝানো হয়েছে। এরপরও যদি আহ, কারো কোনো কনফিউশন থাকে জানাবেন। আচ্ছা, আমরা এই পর্যন্ত 3টা বিভক্তি পড়েছি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এইটুক পর্যন্ত কার কার মনে আছে? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়ার ধারণাগুলো কার কার মনে আছে? একটু হাত তুলবেন। আমরা যখন বাক্য নিই, তখন হচ্ছে বাক্য গঠনের জন্য আমরা কয়েকটা শব্দ নিই। আমাদের বাক্যে, একটা বাক্যে অবশ্যই অবশ্যই কি থাকে? একটা ক্রিয়া থাকবে, আর ক্রিয়াটা যে করছে কর্তা থাকবে। বাকি শব্দগুলো মানে কর্ম বা অন্য কোনো শব্দ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু বাক্য গঠনের জন্য ক্রিয়া থাকবে এবং কর্তাও থাকবে। কর্তাটা মাঝে মাঝে উহ্য থাকে, কিন্তু তাও একটা বাক্যে কর্তাটা ম্যান্ডেটরি, ওটা অবশ্যই থাকবে। তো এখন আমরা যে শব্দগুলো নিব, সেই শব্দগুলো কি সরাসরি বসাতে পারি? পারি না। যেমন আমি যদি বলি বাংলা শব্দ, আম, আমি, আমি হচ্ছে একটা শব্দ। আম, তারপর হচ্ছে সংস্কৃত, তারপর হচ্ছে পড়া। আমি, সংস্কৃত, পড়া, এইভাবে যদি লিখি, মানে মূল শব্দগুলো যদি নিই, তাহলে কি বাক্যটা সুন্দরভাবে গঠন হচ্ছে? না, না, হচ্ছে হচ্ছে না, না। হচ্ছে না। তো বাক্য আবার আরেকটা যদি বলি যে আহ, শিক্ষক, বিদ্যালয়,
পড়া। শেষ। এইভাবে যদি বলি, আমরা শুধু শব্দগুলো নিয়েছি, শব্দগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটা কখনো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। তাই আমরা কি করব, যে বাংলাটাতে কি করি, আমরা শব্দগুলোকে খানিকটা চেঞ্জ করি। যেমন প্রথম বাক্যে যেটা বললাম, আমি, আমি হচ্ছে আহ আমাকে নির্দেশ করছে, আমি বাক্যের কর্তা। সংস্কৃত, সংস্কৃত। তারপর হচ্ছে পড়া, পড়াটা কি করতে হবে, আমাকে ক্রিয়াপদ অনুযায়ী পড়ছি বা পড়েছিলাম এভাবে করে করতে হবে, তখন পুরোটা মিলে একটা বাক্য হবে যে আমি সংস্কৃত পড়েছিলাম। আবার দ্বিতীয় বাক্য যেটা বললাম, শিক্ষক, বিদ্যালয়, পড়া। এটাকে যদি আমরা করি যে শিক্ষক বিদ্যালয়ে, বিদ্যালয় শব্দটার সাথে একটা এ যুক্ত করেছি, বিদ্যালয়ে, তারপর করেছি যে পড়ান বা পাঠ দান করেন। তো এই শব্দগুলো যে বিদ্যালয়ের সাথে একটা এ যুক্ত হচ্ছে, বা আমি শব্দের সাথে যখন আমরা দ্বিতীয় করি, আমাকে, আমাকে দাও, আমি দাও কিন্তু বলি না, বলি আমাকে দাও, আমাকে, এই যে একটা কে, এইগুলো হচ্ছে বিভক্তি। বিভক্তি ছাড়া যে শব্দটা, সেটা হচ্ছে মূল শব্দ। আমাদের ব্যাকরণ কণিকা বা কৌমুদীতে উপরে করে যেটা থাকে, যে লতা শব্দ, নর শব্দ, ফল শব্দ, উপরে যেটা লেখা থাকে, উপরে হেডলাইনে যেটা লেখা থাকে, সেটা হচ্ছে মূল শব্দ। এরপর সেটার বিভক্তি হয়ে আহ কোন কোন রূপগুলো হচ্ছে, সেটা হচ্ছে পরে আহ সুন্দর করে দেয়া আছে ছক করে। এখন শুধু বিভক্তি জানলে হয় না, বিভক্তির সাথে আরো একটা আহ জিনিস ইনক্লুডেড, সেটা হচ্ছে বচন। এখন আমাকে বলুন, সংস্কৃততে বচন কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি কি? সংস্কৃতে বচন 3 প্রকার: প্রথম বচন, দ্বিবচন, বহুবচন। আচ্ছা, প্রথম বচন নয়, ওটা এক বচন। ওটার মিনিংটা ঠিক আছে আর কি। আচ্ছা, এক বচন মানে হচ্ছে যখন একজন বুঝায় বা একটা কিছুকে বুঝায়। যখন দুইজন বুঝায় বা দুটো জিনিসকে বুঝায় তখন দ্বিবচন। আর দুইয়ের বেশি হলে তখন আমরা সেটাকে বহুবচন ধরি। এভাবে করে বিভক্তি, যদি আমি, আমি একা হই, আমি বলবো আমাকে দাও, আমাকে, এটা আমি দ্বিতীয় প্রয়োগ করেছি, কে। এরপর যদি আমরা দুজন হই তাহলে কি বলবো, বাংলায় হলে আমাদের বলতে হবে যে আমাদেরকে দাও, আমাদেরকে দাও। বহুবচন হচ্ছে আমাদেরকে দাও। কিন্তু সংস্কৃততে দ্বিবচন আর বহুবচনেরও আলাদা আলাদা রূপ আছে। এখন এই রূপগুলো হচ্ছে আমরা বই থেকে জেনে শিখতে পারি, অথবা হচ্ছে আমরা যে বাক্যগুলো প্র্যাকটিস করছি ক্লাসে সেখান থেকে শিখতে পারি। এখন শুধু জানলে তো হবে না যে কোনটা কিভাবে হয়, মানে কোন রূপটা হবে, কখন হবে, সেটাও তো জানতে হবে। তাই এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোন বচন বা কোন বিভক্তি কখন হচ্ছে। বচনটাতে আমরা শব্দ দেখেই দেখবো যে শব্দে কি বলা আছে। শব্দে যদি তারা দুজন বলে তাহলে তাদের, তারা দুজন হলে দ্বিবচন, তারা অনেকে বললে বহুবচন। আবার যদি বলি যে ফল, ফল যদি একটা হয় তাহলে হচ্ছে এক বচন, ফল যদি অনেকগুলো হয় তাহলে হবে বচন, আর ফল দুটো হলে দ্বিবচন। আপনারা হচ্ছে মিউট রাখবেন। আচ্ছা, এভাবে করে বচন আমরা শব্দটা দেখে, বাংলা শব্দটা দেখেই হচ্ছে বচনটা আমরা বের করতে পারবো। কিন্তু বিভক্তি, বিভক্তি ব্যবহারের জন্য আমাদেরকে জানতে হবে যে কখন কোন বিভক্তিটা প্রয়োগ করতে হয়। এই যে উনি একজন বললেন যে কর্তায় প্রথমা। কর্তাকে, যিনি বাক্যের কাজটা করছেন, যিনি সরাসরি কাজটা করছেন বা অন্য কাউকে দিয়ে করাচ্ছেন, তিনি হচ্ছেন বাক্যের কর্তা বা কর্তৃকারক। তো এই কর্তায় কি হয়, প্রথমা হয়। বাক্যের যে সোজা বাংলায় বলতে গেলে যে কাজটা করছে তাতে হচ্ছে প্রথমা বিভক্তি। আর সেটা হচ্ছে বচন অনুযায়ী আমরা বসাবো। তিনি যদি এক বচন হন তাহলে প্রথম আর এক বচন বসাবো, দ্বিবচন হলে প্রথম আর দ্বিবচন। আর তিনি যদি অনেকজন হন, মানে অনেকে মিলে যদি কাজটা করে, তাহলে হচ্ছে প্রথম আর বহুবচন বসাবো। এটা হলো প্রথমা। দ্বিতীয়া, দ্বিতীয়া কি, কর্ম। কর্ম বলতে আমরা কি বুঝি, যে আমরা যখন ক্রিয়াপদকে প্রশ্ন করব, যেমন করছেন, কি করছেন বা কাকে করছেন, খাচ্ছেন, কি খাচ্ছেন বা কাকে খাচ্ছেন, এরকম করে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরগুলো পাবো সেটা হচ্ছে কর্ম। আর কর্মে হয় দ্বিতীয়া। এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরগুলো পাবো সেটাকে আমরা হচ্ছে দ্বিতীয়া প্রয়োগ করব। যেমন আমি যদি বলি যে কি দিচ্ছেন, উনি আম, ধন দিচ্ছেন বা টাকা পয়সা অর্থ দিচ্ছেন, তাহলে কি অর্থ শব্দটাতে বা ওই ধন শব্দটাতে আমরা দ্বিতীয়ার প্রয়োগ করব। এখন এই অর্থগুলো অর্থ যদি অনেকগুলো হয় তাহলে হচ্ছে এটার বহুবচন প্রয়োগ করব। অর্থ যদি আহ এক বচনে হয় বা অর্থ শুধু অর্থ শব্দটা থাকে তাহলে আমরা এটা এক বচনে প্রয়োগ করব।
এটা হচ্ছে বাক্য দেখেই আমরা বুঝতে পারবো। এরপর হচ্ছে কাকে দিচ্ছেন। এখন কাকে দিচ্ছেন এটা যে কাউকে দিতে পারে, একজন বন্ধু আরেকজনকে দিতে পারে, তো যাকে দেওয়া হচ্ছে তাতে দ্বিতীয় হবে। যদি আমি বলি আমি বন্ধুকে অর্থ বা টাকা দিচ্ছি, তখন সেই বন্ধু শব্দটাতেও দ্বিতীয় হবে, অর্থ শব্দটাতেও দ্বিতীয় হবে। কারণ দুটোই হচ্ছে বাক্যের কর্ম। একটাকে আমরা পেয়েছি কি দ্বারা প্রশ্ন করে, কি দিচ্ছি, আর আরেকটাকে পেয়েছি কাকে দিচ্ছি। তাহলে দুটোই হলো বাক্যের কর্ম। এই দুই ক্ষেত্রে হচ্ছে আমাদের দ্বিতীয়ার প্রয়োগ হবে। দ্বিতীয়ার ক্লাসে আপনাদের একটা স্পেশাল প্রয়োগ পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে গমনার্থক ধাতু থাকলে। গমনার্থক ধাতু মানে যে ধাতুগুলো দিয়ে, ধাতু মানে ক্রিয়াপদের মূল অংশ, যে ধাতুগুলো দিয়ে যাওয়া বুঝাবে। যেমন আমরা সবচেয়ে কমন যেটা পড়েছি সেটা হচ্ছে গম ধাতু। আরো অনেকগুলো আছে, চল ধাতু, চল ধাতুর অর্থ হচ্ছে চলা বা হাঁটাচলা করা, এরকম। গমনার্থক ধাতু থাকলে তার পূর্বে যে স্থানটা থাকে, যে কোথায় যাচ্ছি দিয়ে আমরা যে প্রশ্ন করে যে উত্তরটা পাবো, সে কোথায়, সেই শব্দটাতেও কি হবে, দ্বিতীয় হবে। যেমন আমি যদি বলি যে বিদ্যালয়ে যায়, তখন হবে বিদ্যালয়ম গচ্ছতি, সহ বিদ্যালয়ম গচ্ছতি। বিদ্যালয়ে গচ্ছতি হবে না, অর্থাৎ সপ্তমী হবে না, দ্বিতীয় হবে। আবার যদি বলি যে মন্দিরে যাচ্ছি, তাহলে একই রকম ভাবে মন্দিরম গচ্ছতি। আর যদি বলি যে বনে যাচ্ছি, তাহলে হবে বর্ণম গচ্ছতি। এইভাবে করে যাওয়ার যদি কোনো ধাতু থাকে, গমনার্থক ধাতু থাকলে তার পূর্বে যে স্থানের উল্লেখ আছে বা কোথায় যাচ্ছি প্রশ্ন করে যে উত্তরটা পাবো, সেটাতেও হচ্ছে আমরা দ্বিতীয় প্রয়োগ করব। এটা হচ্ছে স্পেশাল একটা প্রয়োগ আর কি, মানে ব্যতিক্রম প্রয়োগ। আর নর্মালি হচ্ছে দ্বিতীয় কোথায় ব্যবহার করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাচ্ছি। যেমন আপনার একটা বাক্য বলুন, আমাকে একটা বাক্য বলুন। মাধুরী দাস, আপনি কি আছেন? নমস্কার দিদি। নমস্কার। আপনি আমাকে একটা বাংলা বাক্য বলুন। আমি সংস্কৃত শিখছি। আমি সংস্কৃত শিখছি। আমি, এটাকে যদি আমরা রূপান্তর করি, তাহলে আমরা প্রথমে কি দেখবো, যেটার বাক্যের কর্তাকে আর ক্রিয়াকে। আমি সংস্কৃত শিখছি, এখানে ক্রিয়াকে, শিখছি। শিখছি শেখার কাজটা। হুম, এরপর আহ শেখার কাজটা কে করছে, কর্তাকে, আমি। আমি। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখে নিলাম, একটা হচ্ছে বাক্যের কর্তাকে, বাক্যের ক্রিয়াটা কি। এখন দুটোই আমরা করব। বাক্যের কর্তা হচ্ছে আমি। আমি শব্দটা কোথা থেকে আসে, বা কি হয়, আমি এর সংস্কৃত কি? অহম। হ্যাঁ, আহম। এই আহমটা হচ্ছে আসমাত শব্দের প্রথম আর এক বচন। মূল শব্দটা কিন্তু আহম নয়, মূল শব্দটা হচ্ছে আসমাত। এটা হচ্ছে আপনারা ব্যাকরণ কণিকা বা কৌমুদীর ওই যে যেখানে আসমাত শব্দের রূপ আছে, সেখানে উপরে দেখবেন আসমাত শব্দ। অর্থাৎ মূল শব্দটা কিন্তু আসমাত। আসমাত মানে আমি, আমরা জাতীয় যে সকল শব্দ সেটা, সেটার প্রথম আর এক বচন হচ্ছে আহম, মানে আমি। এরপর হচ্ছে শিখছি। শিখছি বললেন না, হ্যাঁ। শিখছি। শিখার কাজটা, এখন শিখার কাজটা এটা বর্তমান কালে হচ্ছে না, হ্যাঁ। বর্তমান কালে হচ্ছে। তো বর্তমান কালে কোন লকার হয়, লট লকার। লট লকার। এখন আমরা এখান থেকে কি করব, লট লকার প্রয়োগ করব। লট লকারের কোনটা, প্রথম। প্রথম নয়। আমি আমরা হয় উত্তম পুরুষ, তাই উত্তম পুরুষের এক বচন। আমি একজন, তাই উত্তম পুরুষের এক বচন। তো লট লকারের উত্তম পুরুষের এক বচন কি হয়, উম, আমি যুক্ত তি। হয় আমি। এই ধাতুটা হবে না, অর্থাৎ জানা বা শেখা, তার সাথে হবে আমি, জানা আমি। যার নাম মি। হ্যাঁ, না ধাতুর সাথে আমি যুক্ত হয়েছে, কেন আমি, ওই যে আমাদের কর্তা হচ্ছে উত্তম পুরুষ এক বচন, তাই। আর কি শিখছি, আমি এখন ক্রিয়াপদকে কি দিয়ে সংস্কৃত। প্রশ্ন করে কি উত্তর পেলাম, আমি সংস্কৃত শিখছি। তান সংস্কৃত। এই সংস্কৃত শব্দটাতে তাহলে কি হবে, কি শিখছি, সংস্কৃত শিখছি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটা কি হয়, দ্বিতীয় বিভক্তি। হ্যাঁ, দ্বিতীয়া বিভক্তি হয়। সেটাকে আমরা বলি কর্ম, কর্মে দ্বিতীয়া হয়। তো এই এই হুম, সংস্কৃত শব্দটাতে আমরা দ্বিতীয়া প্রয়োগ করব। তো দ্বিতীয়া প্রয়োগ করে হবে সংস্কৃতম। সংস্কৃত শব্দটা হচ্ছে
অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, অর্থাৎ ফল শব্দের মতো, তার দ্বিতীয় আর একবচনে হবে সংস্কৃতম। তাহলে পুরোটা হলো আহম সংস্কৃতম শিক্ষিত জানামি। শি- কি হবে? জানামি। আহম জানামি। সংস্কৃতম জানামি। দিদি শিখছি, কি এটাকে সংস্কৃততে জানা হবে মানে? এই না ধাতুটা দুটো অর্থেই প্রয়োগ হয়, মানে একটা হচ্ছে জানি এরকম, আরেকটা হচ্ছে জানছি বা শিখছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা একটা শব্দ, শব্দ বলছি বাক্য, বাক্যকে এই যে ধরে ধরে রূপান্তর করলাম, এগুলো, এই রূপান্তরটা শিখার জন্য, এই কোন বাক্যটা কোথা থেকে এসেছে, কোন শব্দটার অর্থ কি দাঁড়াবে, এটা জানার জন্যই হচ্ছে বিভক্তি লাগবে। আমাকে যদি নর্মাল একটা বাক্য দিয়ে দেয় যে আহম আন্নাম খাদামি, আচ্ছা এটা তো একটু সহজ হয়ে গেল, একটু কঠিন দেখে দিই। আচ্ছা, গ্রাহকः বস্তুনি ক্রীড়াতি। কি বললাম? গ্রাহকः বস্তুনি ক্রীণাতি। গ্রাহকः, গ্রাহক। গ্রাহক মানে কি? গ্রাহক মানে কি? বাংলায় আমরা যেটা গ্রাহক বলি সেটাই, সংস্কৃততে আলাদা অর্থ হয় না, বলুন। গ্রাহক মানে কি? যিনি কিছু একটা গ্রহণ করছেন বা কোন একটা কিছু কিনছেন, তিনি হচ্ছেন গ্রাহক। এখন এখানে আছে গ্রাহক কহ, গ্রাহক তার শব্দের সাথে আহ কহ। এখন আমরা জানি যখন নর শব্দের অনুরূপ হয় তখন হয় প্রথম আর একবচনে নরহ। তো এখানে হয়েছে গ্রাহক কহ। তা আমরা এটা দেখে বুঝতে পারছি যে এই বাক্যের কর্তাকে গ্রাহক, আর তিনি কিছু একটা করছেন। কি করছেন? ক্রীণাতি। ক্রীণাতি, ক্রিন ধাতু, ক্রিন ধাতুর অর্থ হচ্ছে কেনা। ক্রীণাতি মানে কি? তিনি কিনছেন। এখন কি কিনছেন? বস্তুনি। বস্তু নি, বস্তু। এখন এই বস্তুনি শব্দটা কোথা থেকে এসেছে? বস্তু শব্দটা হচ্ছে আম, ক্লিবলিঙ্গ শব্দ। ওই যে আমরা পড়েছি না, ক্লিবলিঙ্গের ফল শব্দ পড়েছি, সেরকম ক্লিবলিঙ্গের আরো আরো অনেকগুলো শব্দরূপ আছে। আপনাদের বইয়ে দেখবেন যে ক্লিবলিঙ্গের ইকারান্ত বাড়ি শব্দ আছে, তারপর রস্ব ইকারান্ত কি আছে, মধু আছে, তারপর আর কি ছিল, আর কি ছিল? আপনারা কি বইটা খুলে দেখেছিলেন এগুলো? হুম। দেখা হয়নি তার মানে। আচ্ছা, বস্তু, বস্তু শব্দটা হয়েছে মধু শব্দের মতো উকারান্ত শব্দ। তো এটার বহু বচনে হয় মধুনি, তাই বস্তু থেকে হয়েছে বস্তুনি, অর্থাৎ অনেকগুলো বস্তু। আর এটা হচ্ছে এখানে দ্বিতীয় প্রয়োগ হয়েছে, কি কিনছেন? বস্তু কিনছেন। এখন এই বস্তুনি শব্দটা কেউ যদি না জানে যে এটা দ্বিতীয় প্রয়োগ, তাহলে কিভাবে বুঝবে যে সে অনেকগুলো বস্তু কিনছেন? কিভাবে বুঝবে? তাহলে আমাদের বিভক্তিটা জানতে হবে কেন? যাতে আমরা শব্দটা দেখে এর অর্থটা করতে পারি। কেউ যদি বলে যে কেউ যদি বলে যে গুরু শিষ্যদেরকে জ্ঞান দান করছেন, এটার সংস্কৃত কি হবে? তখন আমরা কি করব? বা এটার সংস্কৃতটাই যদি বলে, এটার এটার অর্থ, এই শব্দগুলো, গুরু শব্দটার শব্দরূপ বা শিষ্য শব্দটার শব্দরূপ যদি আমরা না বুঝি, এটা কোন বিভক্তি প্রয়োগ হচ্ছে যদি না বুঝি, তাহলে এটার কি অর্থ আমরা করতে পারবো? যে শিষ্যকে দিয়েছেন নাকি শিষ্যদেরকে দিয়েছেন, এখানে কি আহ জ্ঞানের কথা বলছে, জ্ঞান দান করার কথা বলছে, এটা সাধারণত সম্প্রদান হয়। তো এটা চতুর্থী প্রয়োগ হয়েছে, কিভাবে হয়েছে, আম, তারপর এখানে ক্রিয়াপদটা কিভাবে এসেছে। তো এই বিষয়গুলো জানার জন্যই হচ্ছে আমাদেরকে প্রথমে হচ্ছে ক্রিয়াপদের ওই রূপগুলো পড়ানো হয়েছে, পাঁচটা লকার, যাতে আমরা ক্রিয়াপদটা বুঝতে পারি। আর এখন পড়ানো হচ্ছে বিভক্তি, যাতে আমরা ক্রিয়াপদটাও দেখে চিনতে পারি, এটার অর্থ করতে পারি।
তার সাথে বিভক্তিগুলো অর্থাৎ শব্দগুলো, বাকি যে শব্দগুলো আছে সেগুলো দেখেও যাতে অর্থটা করতে পারি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয়া পর্যন্ত, অর্থাৎ কর্মে দ্বিতীয়া। তৃতীয়া কখন হয়? তৃতীয়া হয় হচ্ছে যখন একটা কাজ করার জন্য যেটা আমাদেরকে হেল্প করে। যেমন আমি স্নান করছি, কিসের মাধ্যমে স্নান করছি বা কিসের দ্বারা স্নান করছি? জলের দ্বারা। এটাকে এভাবেও বলা যায় যে মাধ্যমের সাহায্যে, কোনো একটা মাধ্যমের সাহায্যে যখন আমরা কিছু করব, তখন সেই মাধ্যমটাতেই তৃতীয়া লাগবে। এখানে মাধ্যমটা হচ্ছে জল, আমি স্নান করছি কিন্তু কিসের মাধ্যমে করছি? জলের মাধ্যমে। তো জল শব্দটাতে তৃতীয়া হবে, জলেই না, জলেই না হবে। এইভাবে করে আমরা হচ্ছে প্রয়োগ করব। তাহলে তৃতীয়া কখন হবে? যখন আমরা দ্বারা দিয়া কর্তৃক, আহ বাংলায় আমরা যেটা দ্বারা দিয়া কর্তৃক দিয়ে করি, সেটা সংস্কৃত করতে গেলে আমরা তৃতীয়া করব। আর ক্রিয়াপদকেও যদি প্রশ্ন করতে হয় তাহলে আমরা জিজ্ঞেস করবো যে কিসের দ্বারা বা কি দিয়ে করছি কাজটা বা পড়ছি। তো তখন আমরা যে উত্তরটা পাবো সেটাতে হচ্ছে তৃতীয়া লাগাবো। হুম। আর গত ক্লাসে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে তৃতীয়ার একটা স্পেশাল প্রয়োগ আছে, সেটা হচ্ছে সহ অর্থে। আমার সাথে, তার সাথে, শ্রদ্ধার সাথে, বা কোন একটা কিছুর সাথে থাকলে আহ সাথে শব্দটার আগে যেটা আছে সেটাতেও হচ্ছে তৃতীয়া হয়। যেমন আমি যদি বলি যে ভক্তির সাথে, তাহলে ভক্তি, এই ভক্তি শব্দটাতে কি হবে? তৃতীয়া হবে। ভক্তি না হবে। ভক্তি শব্দটা হচ্ছে ভক্তি শব্দটা সম্ভবত ক্লিবলিঙ্গ, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। রস্বইকারান্ত ক্লিবলিঙ্গ হবে, না হলে রস্বইকারান্ত আহ, পুংলিঙ্গ। দুটো থেকে যেটাই হোক ভক্তি না হবে, এটার তৃতীয়ার এক বচনে। তো ভক্তি না, আর যদি বলি যে ভক্তির সাথে ফুল অর্পণ করছি তাহলে হবে ভক্তি না পুষ্পম অর্পয়ামি, বা অর্পণ করো অর্পয়তু। তু হলে কোন লকার হয়? তু হলে কোন লকার হয়? আপনাদের 5টা লকার পড়ানো হয়েছে, ওখানে ছিল করতু, পঠতু, খাদতু। তু হলে কোন লকার হয়? রিভিশন করতে হবে, ভুলে গেলে চলবে না। তু হলে হয় লোট লকার। আদেশ, অনুরোধ, অনুজ্ঞা বুঝালে লোট লকার হয়। লোট লকার প্রথম পুরুষ একবচনে হয় তু, করতু বা অর্পয়তু, পঠতু, খাদতু, খাও, দাও। এগুলো বললে তখন হচ্ছে আমরা লোট লকার ইউজ করি বা ব্যবহার করি। আচ্ছা। আচ্ছা, এইটুক যে বললাম যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া কখন হয়, কিসে হয়, এইটুকু সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে হাত তুলবেন। আমি বারবার বলছি, আপনারা যদি না বলেন তাহলে যিনি পড়াচ্ছেন তিনি পড়িয়ে পড়িয়ে চলে যাবেন আর আপনারা কিছুই বুঝতে পারবেন না। যারা বুঝতে পেরেছেন হাত তুলবেন। আচ্ছা, তার মানে শুধু একজন বুঝেছেন, বাকিরা বুঝেননি। ঠিক আছে। সজীব মহোদয়, আপনি কি আছেন? হ্যাঁ, নমস্কার দিদি ভাই। আপনি হ্যালো, আহ, নমস্কার দিদি ভাই। নমস্কার। আপনি কোন জায়গাটায় বুঝতে পারেননি বা কোনটার প্রয়োগ বুঝতে পারেননি? আসলে দিদি ভাই, আমি গাড়িতে আছি তো দিদি ভাই, আমি মানে কিছুটা শুনতেছি না, মানে পুরোটা পরবর্তী ভিডিওতে একটু চর্চা করতে হবে দিদি ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনাদের একটা হ্যালো। সুযোগ হচ্ছে যে ক্লাস ভিডিওগুলো দেওয়া হয়, তো পরপর ভিডিওগুলো দেখে নেবেন। আর কোনো যদি অসুবিধা জি হয় জি। ইনবক্সে জানাবেন। জি। আপনাদের বারবার বলা হয় যে কি, আপনারা যদি অবশ্যই দিদি। হ্যাঁ, আপনাকে বলছি না, সবার জন্যই বলছি যে আপনাদেরকে বলা হয় আপনারা যদি ক্লাসে জিজ্ঞাসা করতে, ক্লাসে আপনারা জানতেই এসেছেন, জিজ্ঞাসা করবেন যখন এটা, তখন জিজ্ঞাসা করবেন। অথবা ক্লাসে কোনো কারণে নেটওয়ার্কের ইস্যু হতেই পারে, যে আমি এই শব্দটা বুঝিনি বা এই জায়গাটা যখন পড়া ছিল তখন আমি খেয়াল করিনি,
কি করবেন, ইনবক্স তো আছে, ইনবক্সে গিয়ে জিজ্ঞাসা করবেন যে দিদি আমি এখানে বুঝতে পারিনি, বা আমি অনেকটা ছোট ছোট বোন হিসেবেও বলতে পারেন যে আমি তো এখানে বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দাও, এভাবে করে বললেই তো হয়। এতগুলো শিক্ষক আছে অবশ্যই আপনাদের, দিদি বলবো। আপনাদের জুয়েল স্যার অবশ্যই আছে। বলবো দিদি বেড়াতে। আচ্ছা আচ্ছা, আমি বলেছি তো, আমি এটা সবাইকে বলছি, আপনাদের জুয়েল স্যার আছে, আপনাদের প্রসারী ম্যাম আছে, আমি আছি, মহারাজ আছে, যে কোনো একজনকে বললেই ওরা বুঝিয়ে দেবেন। আর এখন পরীক্ষা আসছে, তো তো পরীক্ষার আগে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। যেমন এই যে লকার, 5টা লকার, এগুলো যখন প্র্যাকটিস করানো হয়েছিল ক্লাসে সবাই পেরেছিলেন। আমি বিশ্বাস করি যে আপনারা সবাই পেরেছিলেন, আপনারা সবাই বুঝেছিলেন। কিন্তু তারপরে এখন কেন হচ্ছে না, ওই যে প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিসটা করতে হবে। আর ক্লাসে যখন যেটা বোঝানো হচ্ছে পড়ানো হচ্ছে সেটার সাথে একটু রেসপন্স করবেন, দেখবেন পড়াটা অনেকটা হয়ে যাচ্ছে, ক্লাসেই হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি ভাই, আমরা এই বেশ মনে হয় আমরা দিদি ভাই অনেকজন মানে কর্মজীবী মানুষ করে গেছি। তো মানে তেমন একটা করা হয় না, সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সমস্যাগুলো সমস্যা হতেই পারে, কিন্তু ওগুলো আপনারা হচ্ছে আইডেন্টিফাই করে ওগুলো সমাধান করবেন না। আচ্ছা, যাই হোক, আমরা টপিকে হ্যাঁ ফিরে দিদি আসি। কি করবো। আচ্ছা। অমলেন্দু নাথ মহোদয়, আপনি কি আছেন? জি ম্যাম। আচ্ছা, আপনি কোন জায়গাটায় বুঝতে পারেননি? ম্যাম আমি এইমাত্র প্রবেশ করছি ক্লাসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ওই ক্লাস ভিডিও থেকে দেখে নেবেন। আপনি কি গত ক্লাস করেছিলেন যেখানে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া করানো হয়েছিল? জি জি, ক্লাসটা আমি শুনেছি, বাট মানে মনোযোগের সহকারে কনসেন্ট্রেশন দিয়ে করতে পারিনি আমি, এক জায়গায় সম্ভবত কোথায় ছিলাম আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা পরে দেখে নেবেন, ক্লাস ভিডিও তো দেওয়াই আছে। আর যে বাড়ির কাজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে নেবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। নমস্কার। আর কে আছে, আর কে আছে? শিল্পী রয় মহোদয়া, আপনি কি আছেন? নমস্কার দিদি। নমস্কার। আছি। আপনি কোন জায়গায় বুঝতে পারেননি? আমি মানে যখন বুঝিয়েছিলেন তখন বুঝেছি, কিন্তু প্রথমা আর দ্বিতীয়টা ভালো করে বুঝি, তৃতীয়টা বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তৃতীয়াটা হচ্ছে আম, আমরা একদম সহজ ভাষায় যদি বলি যে ক্রিয়াপদকে কি দিয়ে, কিসের দ্বারা, কার কর্তৃক, এভাবে করে যদি যদি প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাতেই হচ্ছে তৃতীয়া হুম, লাগাবো। দ্বারা দিয়া কর্তৃক আচ্ছা, হলে তৃতীয়া। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তৃতীয়ার ক্লাস ভিডিওটা আপনি চাইলে আরেকবার দেখতে পারেন। আর না বুঝলে আমাকে বলবেন, আমাকে নক দিবেন, আমি আলাদা করে আপনাকে বুঝিয়ে দিব। ঠিক আছে দিদি। আচ্ছা, এরপর বলুন, আর কে কে বুঝতে পারেননি, এবার যারা বুঝতে পারেননি তারা হাত তুলবেন। বাহ, এখন সবাই বুঝতে পারছে। ওই যে জিজ্ঞেস করা শুরু করলাম, এখন সবাই বুঝতে পারছে। এই ভয়টা ভাঙাতে হবে, ঠাকুর বলেছিলেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমরা একটা ভালো কাজ করতে এসেছি, শিখতে এসেছি, এখানে তো লজ্জা থাকলে হবে না, ভয় থাকলেও চলবে না। ঠিক আছে, বারবার বলছি, সামনে পরীক্ষা, ক্লাস ভিডিওগুলো হোক বা কাউকে নক দিয়ে হোক, যেখান থেকে পারবেন বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, আম, আজকে কি চতুর্থীটা একটু করে ধরবো? নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন। দিদি, আমার লং লকার যুগের পরে আমি দুটা ক্লাস মিস করছিলাম। আমার মায়ের সাথে আমি হসপিটালে ছিলাম। আচ্ছা। 5 দিন ভর্তি ছিলাম। তারপরে মানে আমি এগুলো মিস করে গেছি। এখন তো পরীক্ষাতে অবশ্যই এগুলো আসবে, তাই না? হ্যাঁ। এখন আমি মানে কি করতে পারি? আচ্ছা, আপনি যে দুটো ক্লাস মিস করেছেন তার ক্লাস ভিডিও কি দেওয়া হয়নি? আসলে মানে ব্যস্ততার কারণে আমি ঢুকতেও পারি নাই যে একটু দেখবো। আচ্ছা, তাহলে আপনি সময় করে ক্লাস ভিডিওগুলো দেখবেন। আর ক্লাস ভিডিও দেখেও যদি না বুঝেন, অথবা ক্লাস ভিডিওর মানে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, ওই টপিকগুলো না হয় আরেকবার রিভিউ করে দিব। পার্সোনালি? হ্যাঁ। ম্যাম পরীক্ষা কবে?
পরীক্ষা সম্ভবত পুজোর আগে। ওই যে কোন কোন চ্যাপ্টারের উপর? এই যে এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে, প্রথম থেকে সংস্কৃত বর্ণমালা, যুক্তাক্ষর গুলো, তারপর শব্দরূপ, ধাতুরূপ, ধাতুরূপ বলতে পাঁচটা লকার গুলো, এরপর যে গল্পগুলো পড়ানো হয়েছে ওগুলো। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। হুম। আচ্ছা, আমি চতুর্থীটা বলছি হালকা করে। প্রথম আর দ্বিতীয় গুলো তো বললাম, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় ইনবক্সে জানাবেন। এই যে তৃতীয়াটা এখানেও আছে, যে দ্বারা দিয়া কর্তৃক হলে তৃতীয়া, দ্বারা দিয়া কর্তৃক হলে তৃতীয়া। আহ যখন কিছু একটা দ্বারা আমরা কাজটা করি, হাত দিয়ে করছি, হাতটাতে তৃতীয়া হবে। জল দিয়ে করছি, জলটাতে তৃতীয়া হবে। চোখ দিয়ে করছি, চোখ শব্দটাতে তৃতীয়া হবে। সেটা যে কোনো কাজ হোক না কেন, এই তৃতীয়াটা আম, এটা ইয়া হবে না, কি বলে ওটাকে, অন্য কোনো বিভক্তি হবে না। আর এটা শুধু দেখবেন যেটা কোন বচনে আছে, বিভক্তি কোন বচনে আছে সেটা অনুযায়ী বসাবেন রূপটা। আর আপনাদেরকে তো একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে হচ্ছে ইংলিশটা লিখলে অনেকগুলো সংস্কৃত শব্দ পাওয়া যায়। তো ওখানে দেখবেন শব্দটার পাশেই লেখা থাকে MFN, এগুলো লেখা। যেটা বলছিলাম, ওই 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 ওয়েবসাইটে কিছু একটা যদি আপনি ইংলিশে লিখে সার্চ দেন, যেমন একটা কমন শব্দ হচ্ছে বুক, আপনি যদি বুক লিখে সার্চ দেন দেখবেন অনেকগুলো শব্দ আসছে ওখানে। তো সেই শব্দগুলোর যে মাঝের সারিটা, সেখানে দেখবেন আহ, লেখা আছে যে যখন এটা বুক দিয়ে সার্চ দিয়ে অনেকগুলো শব্দের মধ্যে দেখবেন একটা আসছে পুস্তকা, পুস্তকার পাশে লেখা আছে এন। এন মানে কি, নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ। তো তারপর আছে আরো অনেকগুলো আছে, পুস্তিকা আছে, পুস্তিকা হলে তখন সেটা কি, এফ লেখা আছে, ফেমিনিন জেন্ডার। তো ওইটা অনুযায়ী হচ্ছে আপনারা লিঙ্গটা নির্ধারণ করতে পারবেন। আর শেষে কি উচ্চারিত হচ্ছে, পুস্তকা, উচ্চারিত হচ্ছে তাহলে অকারান্ত ক্লিবলিঙ্গ। পুস্তক কা, কা হলে কি হচ্ছে, আকারান্ত স্ত্রীলিঙ্গ। এভাবে করে আপনারা চেক করে নিতে পারবেন। মিলন মহোদয়, আপনি কি আছেন? আছি দিদি। আচ্ছা, আপনি একটা বাংলা বাক্য বলুন। আজ দিনে অনেক বৃষ্টি হয়েছে। আবার বলুন। আজ দিনে অনেক বৃষ্টি হয়েছে। আজ, দিনে দিনে মানে সকালবেলা বুঝাচ্ছেন তো? ও, দুপুরে দুপুরে দিদি, দুপুরে বা সকালে এরকম লিখলে মানে সুন্দর হয়। আজ সকালে খুব সকাল। বৃষ্টি হয়েছে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি কুমিল্লাতে থাকি। ও আচ্ছা, ওখানেও বৃষ্টি পড়ছে। হুম। আমাদের এখানেও খুব বৃষ্টি, আমি থাকি চট্টগ্রাম, এখানেও আজকে খুব বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে। হয়েছে। জি। হওয়া, হওয়া কোন ধাতু থেকে আসে সেটা কি জানেন? হওয়া, না দিদি, এটা জানি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাব। আচ্ছা, আজ সকালে বৃষ্টি হয়েছে, বা বৃষ্টি, ও সরি, হওয়া কেন লিখলাম, হয়েছে। হয়েছে। হুম, হয়েছে, এটা কোন কালে আছে? অতীতকাল। হয়েছিল তো বলিনি, হয়েছে বলেছি, বর্তমান কালে আছে। যদি হয়েছিল বর্তমান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বর্তমান বর্তমান কাল। বর্তমান কাল। এখন এটাকে যদি আমরা রূপান্তর করতে চাই, হ্যাঁ, আজ, আজ শব্দের সংস্কৃত কি? পদ্ম। হ্যাঁ, আদ্য। আর এটার কোনো শব্দরূপ পরিবর্তন হবে না, কেন হবে না? পদ্ম। আচ্ছা, বাংলার মধ্যে কোন শব্দগুলোর কোনো পরিবর্তন হয় না? অব্যয়গুলোর। অব্যয় অব্যয়। হ্যাঁ, অব্যয়। অব্যয়গুলো তিন বিভক্তি, সংস্কৃততেও সেম, তিন বিভক্তি, সাত বচন, তিন সাত বচন বলছি, সাত বিভক্তি, তিন বচন, তিন লিঙ্গে, অপরিবর্তনীয় থাকে।
আদ্য। আজ শব্দের সংস্কৃত আদ্য, এটা একটা অব্যয় পদ, যাই যার কোনো রূপান্তর থাকবে না। এটা সবসময় আদ্যায় থাকবে, এটার আর কোনো রূপভেদ হবে না। আদ্য। সকালে। সকাল শব্দটা কি সকাল। বলবো? প্রাতকাল। প্রাত। কাল। প্রাতকালে এটা আমরা দুইভাবে করতে পারি, প্রাতে এভাবে করেও শেষ করতে পারি, অথবা প্রাতকাল। প্রাত কালে এভাবে করেও করতে পারি। দুটো ক্ষেত্রে এটা কি হবে? প্রাতকাল যদি ধরি, তখন এটা হবে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তখন সেটা সপ্তমী হবে। আমি হালকা করে বলে দিই, কখন কোথায় এগুলো হলে তখন অধিকরণের সপ্তমী হয়। এটা হচ্ছে সময় নির্দেশ করছে, কখন। কখন হয়েছে যদি আমরা জিজ্ঞেস করি, তখন প্রায় সকালে হয়েছে। তাই যেহেতু সময় নির্দেশ করছে, সেটা সপ্তমী হবে। আর দেখবেন ওখানে নর থেকে হয় নারে, প্রাতকাল থেকে হয়েছে প্রাত কালে, সপ্তমীর এক বচন। আচ্ছা, তারপর বৃষ্টি। 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 হ্যাঁ, এবার বৃষ্টি শব্দটার জন্য, আচ্ছা, এখানে বাকি দুটো তো করলাম, বাকি দুটো আমরা খেয়ালও করি নাই যে এটা কোন কোন পদ ছিল। আদ্যা তো অব্যয়, প্রাতকাল এটা কখন হয়েছে দিয়ে প্রশ্ন সময়। করে পেয়েছি। তাহলে এই বাক্যের কর্তাকে সময়। বৃষ্টি। বৃষ্টি। তাহলে বৃষ্টিটাতে কি হবে? কোন বিভক্তি হবে? প্রথম বিভক্তি। শূন্য বিভক্তি প্রথমা। প্রথমা বিভক্তি। আর এখানে বৃষ্টি যেহেতু আম, এক বচনেই আছে, বাংলাতে যেহেতু আমরা দেখছি না যে বৃষ্টিগুলো, তাই এখানে আমরা বৃষ্টির এক বচন ব্যবহার করব। বৃষ্টি। এই বৃষ্টি শব্দটার সরাসরি সংস্কৃত হয় বৃষ্টি, সেটা হচ্ছে রস্বইকারান্ত। বৃষ্টি। আহ রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। অথবা হয় বর্ষা। বর্ষা হলে হয় আকারান্ত স্ত্রীলিঙ্গ। আবার হয় আচ্ছা, বাড়ি। বাড়ি মানে তো জল বোঝায়, তাই না? বাড়ি। হুম, হ্যাঁ। বাড়ি। আচ্ছা, তাহলে এখানে আমরা দুটো থেকে যে কোনো একটা নিতে পারবো। আমরা আমাদের এখানে যে রূপগুলো আছে সেখান থেকেই নিই। এই যে লতা শব্দটার রূপ এখানে আছে, তাই আমরা আম, বর্ষা থেকে নিই। বর্ষা। লতা থেকে হয়, লতা কোনো পরিবর্তন হয় না, দেখুন এক বচনে লতা লতা থেকে যায়। তাই আমরা যদি বর্ষা নিই, বর্ষা বর্ষা থেকে যাবে। যদি বৃষ্টি নিই, তাও দেখবেন আমাদের বইয়ে আছে রস্বইকারান্ত কি শব্দ, মতি শব্দ আছে স্ত্রীলিঙ্গে। রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মতি। মতি শব্দটা থেকে আসে কি হয়, কি আসে? মতিহি। তাহলে বৃষ্টি থেকে কি হবে? মতি থেকে দৃষ্টিহীন। হ্যাঁ, মতি থেকে হয় মতিহি। তাহলে বৃষ্টি থেকে হবে বৃষ্টিহি, একটা শুধু বিসর্গ যুক্ত হবে। এই হলো প্রথমা একবচনের রূপ। আর হয়েছে, হওয়া কোন ধাতু থেকে আসে? হওয়া। বোঝাতো। এটা কে বললেন? দিদি মিলন। বাহ, খুব ভালো বলেছেন। হওয়াটা ভূধাতু থেকেই আসে। তাহলে ভূধাতু থেকে বৃষ্টি, যেহেতু এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, আহ এটা কিন্তু এক বচনে করেছি আমরা, তাহলে এটা এক বচনে আছে। আর এটা আমি আমরার মধ্যেও পড়ে না, তুমি তোমরার মধ্যেও পড়ে না। তাই এটা হবে প্রথম পুরুষ। প্রথম পুরুষ এক বচন। ভূধাতুর প্রথম পুরুষ এক বচনে কি হয়? কি হয়? এর দ্বারা। ভবতি হয়। ভূ যখন প্রয়োগ করতে যায়, তখন সেটা হয়ে যায় ভব। এরপর সেই ভালো। ভব থেকে তি লাগিয়ে হয় ভবতি। এই যে ভ, ও, তি। ভবতী। ভবতী। এটা আবার ওটা ধরবেন না যে ভবতি কথাম अस्ति। ওই ভবতি কিন্তু আম, স্ত্রীলিঙ্গে আপনি বুঝায়।
আর এই ভবতি হচ্ছে ভূ ধাতু থেকে এসেছে, এটা কিন্তু ক্রিয়াপদ। ভূ ধাতু থেকে যখন এটা প্রয়োগ হয় তখন হয়ে যায় ভব। তখন যদি আমরা প্রথমার এক বচন ধরে ভবতি, প্রথমার বহু বচন হলে হবে ভবন্তি। তারপর যদি উত্তম পুরুষ এক বচন ধরি তাহলে হবে ভবামি। তারপর যদি উত্তম পুরুষ বহু বচন ধরি তাহলে হবে ভবামহ। এভাবে করে হবে। আচ্ছা, এই যে একটা বাক্য গেল, এরপর আরেকটা বাক্য বলুন। এইবার বাক্যটা বলবে স্বদেশ প্রেম। মহোদয়, আপনি কি আছেন? এটা কি আপনার নাম? স্বদেশ প্রেম হ্যাঁ, মহোদয়। হ্যাঁ, এটা এটা আমার নাম না, স্বদেশ দত্ত আর কি। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তাহলে আরেকটা বাংলা বাক্য বলুন। সহজ দেখে বলবেন, আমরা তো এখনো জটিলগুলো শিখিনি, সহজ দেখে বলবেন। সিম্পল বাক্য। কোনটা? আজ সকালে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা তো বলেছেন একদিন, এটা মিলন মহোদয় বলেছিলেন। আপনি এরকম একটা বাংলা বাক্য বলুন, যে কোনো বাক্য হতে পারে। আজ বিদ্যালয়ে যাব। বাহ, আজ বিদ্যালয়ে যাব। যাব মানে কি বোঝাচ্ছে? আমরা যাব। এখানে এখানে আমাদের যে কর্তা সেটা উজ্জ্বল, তাই না? আমরা বিদ্যালয়ে যাব। আজ বিদ্যালয়ে যাব বুঝাতে মোটামুটি নিজেকেই বুঝাচ্ছে আর কি, একা। একা, আচ্ছা, মানে আমি যাব, আচ্ছা। হুম। তাহলে আমি এখানে লিখে দিই আমি। এই যে বললাম, আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম যে একটা বাক্যে কর্তাও থাকবে ক্রিয়াও থাকবে, এটা মাস্ট। কিন্তু মাঝে মাঝে কর্তাটা উজ্জ্ব থাকে। সেরকম উজ্জ্ব থাকলে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে যে কোন কর্তাটার কথা বলছি। কিভাবে বুঝবো? ওই ক্রিয়াপদটা দেখে। আমরা তো জানি উত্তম পুরুষ একবচন হলে ক্রিয়াটার রূপ একরকম হয়, উত্তম পুরুষ বহু বচন হলে ক্রিয়াটার রূপ একরকম হয়। তো ওই ক্রিয়াপদটার রূপটা দেখে আমরা বুঝতে পারবো যেখানে কর্তা বচনটা কি আর কর্তা কে। কর্তা কে ছিল এখানে? আচ্ছা, আজ, আজ তো করেছি, গত বাক্যেই করেছি। আজের সংস্কৃত হচ্ছে আদ্য। অদ্য। আদ্য। তারপর হচ্ছে আমি। আমিটা কোথা থেকে আসে? অস- হ্যাঁ, ঠিক বলেছেন, আসমাত শব্দ থেকে আসে। আসমাত অস্মাৎ শব্দের, শব্দ থেকে বলেছি। আসমাত শব্দের আম, প্রথমার এক বচন। কেন প্রথমা? কারণ এখানে কাজটা আমি করছি, আমি বাক্যের কর্তা, কর্তাই প্রথমা হয়। তাই এখানে হবে আহম। আহম। তারপর হচ্ছে ক্রিয়াপদটা দেখবো আগে। যাব। যাওয়াটা কোন ধাতুরূপ থেকে আসে? গম ধাতু। হ্যাঁ, গম ধাতু। গম ধাতুর সাথে তাহলে এখানে কর্তা হচ্ছে উত্তম পুরুষ একবচন। গম ধাতুর সাথে আহ যাব, এটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। রিট লকারের উত্তম পুরুষ একবচনে কি হয়? গমের সাথে উত্তম পুরুষ একবচন লিট লকার, কি হবে? আচ্ছা, আমি একটা, স্যাতে। হ্যাঁ সেয়াতি। খাদ থেকে হয় খাদি সিয়াতি, পাট থেকে হয় পাটি সিয়াতি, গম থেকে হবে গমিস সিয়াতি। ভবিষ্যৎ। গমেশ্বর। যাব, এই যে হয়ে গেল। এরপর হচ্ছে কোথায় যাব দিয়ে প্রশ্ন করে পাচ্ছি বিদ্যালয়ে। কিন্তু আমি বলেছিলাম বিদ্যালয়। ওই যে গমনার্থক ধাতু থাকলে কোথায় যাচ্ছি সেই স্থানটা কি হয়? দ্বিতীয়ায় প্রয়োগ হয়। বিদ্যালয়, এই শব্দটাতে তখন দ্বিতীয়া প্রয়োগ হবে। বিদ্যালয় অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আমরা একটু দেখে আসি। এই যে নর শব্দের মতো হবে। নর শব্দের দ্বিতীয়া হয় নরম। তাহলে বিদ্যালয় থেকে কি হবে? বিদ্যালয়। 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 বিদ্যালয় থেকে হবে বিদ্যালয়।
তাহলে পুরো বাক্যটা হলো যে আদ্য আহম বিদ্যালয়ম গমিষ্যামি। এই যে আদ্য আহম বিদ্যালয়ম, আমি এখানে ল আর অ উল্টো করে লিখেছি, আপনারা এটা বলবেন না? আমি তো এখন দেখলাম। ভুল হলে তো বলবেন, অবশ্যই বলবেন। ভুল তো হতেই পারে, এটা আমার কি করে যে ভুল হয়ে গেল। আচ্ছা, আদ্য আহম বিদ্যালয়ম গমিষ্যামি, আমি আজকে বিদ্যালয়ে যাব। এই যে হয়ে গেল। তাহলে আমাদের এখন আমরা যখন বাক্য রূপান্তর করছি তাহলে কি কি দেখছি? প্রথমে কর্তাকে, সেটা দেখছি। কর্তার কোন পুরুষ কোন বচনে আছে সেটা অনুযায়ী ক্রিয়াপদ বসাচ্ছি, তারপর বাকিগুলো ক্রিয়াপদকে প্রশ্ন করে করে আমরা পেয়ে যাব। এটা যদি অব্যয় না হয়, কোনো শব্দ যদি অব্যয় না হয়, তাহলে হচ্ছে বাকিগুলো আমরা প্রশ্ন করে করেই পেয়ে যাব। এখন পর্যন্ত আমরা তৃতীয়া পর্যন্ত পড়েছি, তাহলে তৃতীয়া পর্যন্ত হলে আমরা প্রথমে কে করছে দিয়ে প্রশ্ন করে যেটা পাবো, কে বা কারা দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হচ্ছে কর্তা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হচ্ছে কর্ম। কিসের দ্বারা, কি দিয়ে, দ্বারা দিয়া কর্তৃক হলে যেটা পাবো সেটা হচ্ছে তৃতীয়া। এইটুক পর্যন্ত। এই দুটো বাক্য, এটা কিভাবে হয়েছে সেটা কি আমরা বুঝেছি? না বুঝলে হাত তুলুন, আমি আবার বুঝাবো। বুঝেছি দিদি। ঠিক আছে, তাহলে পরের বাক্যটা। রতন বালা, আপনি কি আছেন? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি একটা বাক্য বলুন। আচ্ছা, আপনার বাক্যটাতে মানে বাংলা বাক্যই মানে কিছু একটা যাতে দ্বারা দিয়া কর্তৃক দিয়ে থাকে, যাতে আমরা তৃতীয়টাও একটু করতে পারি। দাঁড়া দিয়ে আমি তো বুঝতে পারছি না কি বলবো। মানে কিছু একটা দিয়ে দিদি আমি করতে। বলতেছি দিদি, দিদি হ্যাঁ, আমি বলুন বলুন। বলছি। শিক্ষক ছাত্রকে বেত দিয়ে প্রহার করছে। হোয়াই ভায়োলেন্স? আমরা ভায়োলেন্স কেন আনবো এখানে? আচ্ছা, করি। শিক্ষক বেত দিয়ে বা দণ্ড দিয়ে, লাঠি দিয়ে করি। লাঠি হলে আমার জন্য সহজ হয়, দণ্ড করে ফেলতে পারবো। যষ্টি, যষ্টি, সংস্কৃতে যষ্টি বলে লাঠিকে। আচ্ছা, তাই? আমি তো ভাবলাম দণ্ড দিয়ে করে হুম। ফেলবো। ঠিক আছে, না, দোষটি দিয়ে দণ্ড করবো। আর একটা জিনিস। লাঠি হ্যাঁ। দিয়ে প্রহার করছেন। কোথায়? আচ্ছা, শিক্ষক এই বাক্যের কর্তাকে। শিক্ষক। শিক্ষক কাজটা করছেন, তাই বাক্যের কর্তা শিক্ষক। ছাত্রকে শব্দটি আছে। ছাত্র। শিক্ষক ছাত্র আচ্ছা, ছাত্রকে না দিয়ে আমি ছাত্রদেরকে দিচ্ছি, এক বছর না হ্যাঁ দিয়ে দুই বছর দিচ্ছি। আচ্ছা, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে মাইকটা মিউট রাখবেন। কোনো জিজ্ঞাসা না থাকলে বা উত্তর না করলে মাইকটা মিউট রাখবেন। আচ্ছা, তাহলে এখানে বাক্যের কর্তা হচ্ছে শিক্ষক। শিক্ষক শব্দের সংস্কৃত হচ্ছে শিক্ষক। এটা একটা অকারান্ত শব্দ। এবার বলুন, এটা কি পুংলিঙ্গ নাকি ক্লিবলিঙ্গ? বুঝি না দিদি, দিদি বুঝি না কি বলছেন দিদি। বললাম শিক্ষক, এই শব্দটা হচ্ছে অকারান্ত শব্দ। এটা এবার বলুন যে এটা কি পুংলিঙ্গ নাকি ক্লিবলিঙ্গ? এটা তো দিদি আন্দাজে বলুন। উভয় লিঙ্গই তো হয় দিদি।
আচ্ছা, এটা হবে পুংলিঙ্গ। আমরা সংস্কৃততে বা বাংলাতেও যখন স্ত্রীলিঙ্গ করি তখন হয় শিক্ষিকা, তাই শিক্ষকা এটা হচ্ছে পুংলিঙ্গ ধরা হয়। অকারান্ত পুংলিঙ্গ নর শব্দের মতো। নর শব্দের প্রথম আর এক বচন আমরা আবার একটু দেখে ফেলি। প্রথম আর এক বচনে হয় নরহ, তাই শিক্ষক থেকে হবে শিক্ষকঃ। শিক্ষকঃ। এরপর হচ্ছে প্রহার করছেন। আমরা কি করব, আগে ক্রিয়াপদটা করে ফেলবো। প্রহার করা কোন ধাতু থেকে আসবে? এটা মানে আপনারা চেষ্টা করুন। আপনাদের যেহেতু এখন পর্যন্ত এইগুলো পড়ানো হয়নি, আমি যতটুকু জানি প্রহার সংক্রান্ত কোনো ধাতু এখনো পড়ানো হয়নি। তো এটা আপনারা আন্দাজেই বলুন, ভুল হলে সমস্যা নেই, আমি ঠিক করে দিব। আচ্ছা, এটার তেমন কোনো কঠিন ছিল না, মানে এটা ডিরেক্টলি সংস্কৃত হয়। প্রহার শব্দটা তো কি বলবো, তৎসম শব্দ। প্রহার শব্দটা সংস্কৃততে আছে, তাই তৎসম শব্দের যখন আমরা রূপান্তর করি, মানে এক্সাক্ট ওইটারই সংস্কৃত থাকে আর কি। যেমন শিক্ষক, এটা একটা তৎসম শব্দ, এটা সংস্কৃততেও আছে, বাংলাতেও আছে। তারপর গুরু, গুরু শব্দটা একটা তৎসম শব্দ, এটা সংস্কৃততেও আছে, বাংলাতেও আছে। সেরকম প্রহার একটা তৎসম শব্দ, এটা সংস্কৃততেও আছে, বাংলাতেও আছে। আর এটা যেহেতু আমরা মারার ক্ষেত্রে করছি, কাউকে আঘাত করা, আহ, বা আম, কি বলবো ওটাকে, আঘাত করাই তো। আচ্ছা, তো এটার ক্ষেত্রে তখন কি হবে, তখন এটা ডিরেক্টলি বসে যাবে। অর্থাৎ প্রহার, তারপর আহ যেহেতু শিক্ষক একজন, তাই হবে তি। প্রথম পুরুষ এক বচনে তি, প্রহরয়তি। আচ্ছা, তাহলে এটা কি হলো? আমরা হচ্ছে প্রথমে হচ্ছে বাক্যের কর্তা নির্ণয় করেছি। কেন আগে কর্তা করতে হবে? কেন এটা করতে হবে? কেন আগে কর্তাটাকে নির্ণয় করতে হবে? কারণ আমরা জানি যে ক্রিয়াপদের যে রূপটা, সেটা আমরা কর্তার কোন বচনে আছে, কোন পুরুষ আছে, সেটা না জানলে আমরা করতে পারবো না। তাই আগে আমরা কর্তাটা রূপান্তর করব, তারপর হচ্ছে ক্রিয়াপদে আসবো। কর্তার পুরুষ এবং বচন অনুসারে ক্রিয়াপদকে আমরা রূপদান করব। এখন আমাদের দুটো জিনিস হয়ে গেল। শিক্ষকঃ আহ প্রহরয়তি, অর্থাৎ প্রহার করছেন। এরপর কি দিয়ে করছেন? আচ্ছা, আগে কাকে করছেন? কাকে করছেন? ছাত্রদেরকে। ছাত্রদেরকে। তাহলে কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাই, সেটাতে আমরা কি ব্যবহার করি? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয়া। কর্মে দ্বিতীয়া। ছাত্র, ছাত্র শব্দটা আহ কি হবে? অকারান্ত, তাও আবার অকারান্ত পুংলিঙ্গ। অকারান্ত পুংলিঙ্গের দ্বিতীয়ার বহুবচন কি হবে? দেখে দেখে বলুন কি হবে। ছাত্রান। হ্যাঁ, ছাত্রান। কেন হয়েছে?
হুম, ওখানে আছে নরান, এই জন্য ছাত্রান। হ্যাঁ, ওখানে আছে নারায়ণ, এখানে হবে ছাত্রান, একই রকম করে হবে। আর এখানে আমরা কাকে দিয়ে প্রশ্ন করে এই ছাত্র শব্দ, ছাত্রদেরকে শব্দটা পেয়েছি, তাই এই শব্দটাতে আমরা দ্বিতীয়ার প্রয়োগ করব, ছাত্রান। এরপর কি দিয়ে, কিসের দ্বারা? কর্তৃক, তৃতীয় বিভক্তি। দণ্ড দ্বারা। হ্যাঁ, দণ্ড হলে তখন হবে অকারান্ত ক্লিবলিঙ্গ। আর উনি বলেছিলেন যষ্টি, যষ্টি তো জ উচ্চারণ হবে না, যষ্টি এভাবে হবে। আমরা জানি না যে সংস্কৃততে এই অন্তস্থ জ বলে যেটা আছে সেটা একটাই, এবং সেটা বলে উচ্চারিত হয়। আমরা শিখেছি না উচ্চারণ ক্লাসে? শিখেছি তো উচ্চারণ ক্লাসে। যাই হোক, এই যষ্টিটা হচ্ছে রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, মতি শব্দের মতো, যষ্টি দ্বারা। তো আমরা ওখানে দেখবো যে মতির, মতি শব্দের তৃতীয়াতে কি আছে? মতি শব্দের তৃতীয়ার এক বচনে আছে মাত্তিয়া, তাহলে এখানে যষ্টি থেকে হবে ইয়াষ্টিয়া। আমি লিখছি দেখুন। হুম, আমি নিচে করে একটু লিখে দিচ্ছি যে মতি, এটা থেকে হয় মাত্তিয়া। কি হয়? মাত্তিয়া। কখন হয়? তৃতীয়ার এক বচনে। এটা আপনারা ব্যাকরণ কণিকা বলুন, কৌমুদি বলুন, ওখানে দেখলেই পাবেন। মতি থেকে হয় মাত্তিয়া, তাই যষ্টি থেকে হয়েছে ইয়াষ্টি থেকে হয়েছে ইয়াষ্টিয়া। আর দণ্ড যদি ধরি তাহলে হবে, কি হবে? দণ্ডেনা, দণ্ডেনা। শেষ। তো আপনারা আপনাদের কাছে যেটা মনে থাকে পরীক্ষায় যখন পড়বেন এরকম রূপান্তর, যেটা মাথায় আসে, যেটা রূপটা পারবেন, যেটা তৃতীয় রূপটা মনে আছে, সহজ মনে হচ্ছে, সেটা দিয়েই করবেন। এখানে আপনাদেরকে কোনো ফোর্স করা হবে না যে যে এই শব্দটা দিয়ে করতে হবে, একই রকম অনেকগুলো শব্দ হয়, তো সেই শব্দগুলো দিয়ে যেটা আপনাদের মনে আছে সেটা দিয়ে করতে পারবেন। এই জন্যই আমি এখানে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি যে এটাও হয় ওটাও হয়, যেটা মনে থাকে সেটা লিখবেন। আচ্ছা, তাহলে কি হবে? পুরো বাক্যটা হলো যে শিক্ষকः यष्ट्या বা দণ্ডেন ছাত্রান প্রহরয়তি। অর্থাৎ শিক্ষক ছাত্রদেরকে লাঠি দিয়ে মারছেন। আচ্ছা, এখানে হচ্ছে যে অন্তঃস্থীয়টা দিয়েছিলাম সেটা হবে না প্রহরতি, এভাবে হবে প্রপূর্বক হরধাতু, প্রপূর্বক হরধাতু, তার সাথে হচ্ছে আহ তি লেগেছে। প্রহরতি। শিক্ষকः यष्टा बदण्डेन ছাত্রান প্রহরতি। শেষ। এরপর হচ্ছে আমি মতিটা তাহলে মুছে দিচ্ছি। এরপর আরেকটা বাংলা বাক্য বলি, লাস্ট ওয়ান। এটা করেই আমি আজকের ক্লাস শেষ করব। কোনো স্পেসিফিক বিভক্তি দিয়ে দিদি? আপনার ইচ্ছা, বিভক্তি থাকলে ভালো হয়। আমরা আমরা এখন পর্যন্ত যা যা শিখেছি দ্বিতীয় তৃতীয় পর্যন্ত থাকলে ভালো হয়।
নেহা দিদি ভাই আমাদেরকে সংস্কৃত পড়াচ্ছেন। এটা আমি করব না। অন্য একটা বলুন। এটা আমি কেন করব না সেটা পরে বলবো, এখানে পড়ানোর কাজটা এটা নর্মালি দিয়ে হবে না, এটা নিজন্ত ধাতু আসে যখন কাজটা আমি করছি আচ্ছা, না করাচ্ছি, তখন এটা বুঝতে নিজন্ত পারছি, ধাতু আসে, এটা আপনাদের এখনো পড়ানো হয়নি। বুঝতে পারছি যে নিযন্ত যে ধাতু তাহলে। ওই যে একটু আগে করলাম প্রহরয়তি, একটা ইয় যোগ করলাম, হুম, ইয়াটা যোগ করলে তখন নিজন্ত হয়ে যায়। আর যদি আমরা যেমন পাঠয়তি, একটা ইয় যোগ করলাম তখন সেটা নিজন্ত হয়ে গেল। আর পাঠতি বা পঠতি বললে তখন সেটা হয় নর্মাল আমরা যেগুলো শিখেছি। এজন্যই বললাম সিম্পল সংস্কৃত বাক্য বলতে। অনেক পুরনো, সংস্কৃত একটি অনেক পুরনো ভাষা। আচ্ছা, সংস্কৃত একটি প্রাচীন ভাষা, এই তো। জি, জি। সংস্কৃত একটি সংস্কৃত একটি প্রাচীন ভাষা, এটাকে আমরা রূপান্তর করব। আচ্ছা, এখানে তো ক্রিয়াপদ নেই, তাহলে আমরা ক্রিয়াপদ কি হয় ধরে দিদি, নিব? হয় হয় হ্যাঁ, সংস্কৃত হয় একটি প্রাচীন ভাষা। হয় বা আছে বা এরকম ধরে নিব, তখন কোনটা থেকে আসে? জি, হওয়া হয় ভূ ধাতু থেকে, আর এরকম যখন কোন একটা বাক্যে দেখবো যে আমরা নাই, তখন সেটা ধরে নিব সাধারণত আজ ধাতু থেকে এসেছে। আজ ধাতু। অস্তিত্ব আছে এরকম। হ্যাঁ, আজ ধাতু থেকে। আচ্ছা, সংস্কৃত, বাক্যের কর্তা কে? সংস্কৃত। সংস্কৃত এটা কোন ধরনের শব্দ, কোন লিঙ্গে পড়ে? নাউন। ও লিঙ্গ, এটা তো ক্লিব লিঙ্গ। হ্যাঁ, অকারান্ত ক্লিবলিঙ্গ, ফল শব্দের মতো। না না, সরি, অকারান্ত পুংলিঙ্গ, ওই নর শব্দের মতো। ভাষা। হ্যাঁ, তাহলে কি হবে? সংস্কৃত। নর থেকে হয় নারাহ, সংস্কৃত থেকে হবে সংস্কৃত। এরপর আমি তো বললাম যে আজ ধাতু থেকে আসবে। সংস্কৃত হচ্ছে প্রথম পুরুষ এক বচন, তো প্রথম পুরুষ এক বচনের লট লকারে কি হয়? কি হয়? তি বসে, তি, অস্তি হবে, অস্তি। এরপর হচ্ছে একটি প্রাচীন ভাষা, এটি কি? এটা কি দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি? ভাষা। আর প্রাচীন, একটি প্রাচীন, এগুলো হচ্ছে ভাষার বিশেষণ। বিশেষ্য বিশেষণের ক্লাস আপনাদেরকে করানো হবে আহ যখন এই ভাষা শব্দটার বিশেষণ, এই একটি এবং প্রাচীন, এই বিশেষণগুলো কি হবে? ভাষা শব্দটার রূপের মতোই হবে। ভাষাতে আমরা কি লাগাবো? দ্বিতীয়া লাগাবো না, দ্বিতীয়ার এক বচন, যেহেতু কি দিয়ে প্রশ্ন করে পেয়েছি। কি হয়? ভাষা। ভাষা। ভাষা হয়, বা কি, কি এটা একটা ভাষা। তো এটার ভাষা। জন্য আহ দ্বিতীয়ার এক বচন, ভাষা, আকারান্ত লতা শব্দ, ভাষা, এটার দ্বিতীয়ার এক বচন কি হয়? লতা শব্দের দ্বিতীয়ার এক বচন কি হয়? দ্বিতীয় এক বছর লতাম। ভাষাম। হ্যাঁ, ভাষাম। তাহলে হবে ভাষাম। এই যে, এখানে আমি কেন ময় হসন্ত দিলাম, কেন অনুস্বার দিলাম না? ভাষাম, কারণ দিদি পরের শব্দটার প্রথমে আপনার এটা হলো স- এটাকে বলে স্বরবর্ণ আছে দিদি। হ্যাঁ, এই যে এটা, একটু অপেক্ষা করুন। এই যে আমি এটা কেন ময় হসন্ত দিলাম সেটা জানেন কে কে? একটু হাত তুলুন। দিদি আমারটা কি ঠিক আছে?
হ্যাঁ, আপনারটা ঠিক আছে। এটা জানেন কে কে, কখন ময় হসন্ত হয় কখন অনুস্বার হয়? না জানলে আমি আবার জানাবো, একটু হাত তুলুন কারা কারা জানেন। ওই অনুস্বরের পরে যদি স্বরবর্ণ আগত হয় তখনই অনুস্বর ময় হরফ হয়। হ্যাঁ, স্বরবর্ণ থাকলে, অথবা এই শব্দটা যদি, এই ভাষা শব্দটা যদি একদম বাক্যের শেষ শব্দ হতো, এরপরে যদি আমি দাঁড়িয়ে দিয়ে দিতাম হ্যাঁ হ্যাঁ। তাহলেও হইতো। এই যে আমি আরেকবার একটু বলে দিই, যখন একটা বাক্যের কোন একটা শব্দের পর কোন অনুস্বার যুক্ত হওয়ার কথা বা ম যুক্ত হওয়ার, ময় হসন্ত যুক্ত হওয়ার কথা, তখন আমরা দেখবো যে এর পরবর্তী শব্দটা কি দিয়ে শুরু হচ্ছে। পরবর্তী শব্দটা যদি কোনো স্বরবর্ণ দিয়ে শুরু হয়, কোনো অ, ই, উ শব্দ দ্বারা যদি শুরু হয়, তখন সেখানে আমরা আগের শব্দটায় অনুস্বার না বসিয়ে ময় হসন্ত বসাবো। আর অন্য যে কোনো ক্ষেত্রে আমি কি বসাবো? অনুস্বার বসাবো। যেমন দেখুন এখানে বিদ্যালয়ম গমিষ্যতি বা আহম বিদ্যালয়ম। আহমের পর যে শব্দটা আছে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের প্রথম অক্ষর হচ্ছে ব বা ওয়া, অন্তস্থ ভ। তো এটা স্বরবর্ণ নয়, তাই আমি এখানে অনুস্বার দিয়েছি, ময় হসন্ত দিইনি। একই রকম ভাবে বিদ্যালয়ম গমিষ্যতি, গমিষ্যতির প্রথম বর্ণটা হচ্ছে গ। গ একটা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ নয়, তাই আমি বিদ্যালয়ম এটার শেষে যে আহ অনুস্বার, সেটাকে আমি ময় হসন্ত করিনি। কিন্তু এখানে ভাষার পর যে পরবর্তী শব্দ সেটা হচ্ছে অস্তি। অস্থির অ একটা স্বরবর্ণ, তাই আমি এখানে ভাষার যে অনুস্বার সেটাকে ময় হসন্ত লিখেছি। এরপর হচ্ছে আহ একটি এবং প্রাচীন। একটি, একটি শব্দটার সংস্কৃত হচ্ছে এক। এক। এখন এই ভাষা শব্দটা যেহেতু আমরা স্ত্রীলিঙ্গ নিয়েছি এবং স্ত্রীলিঙ্গের লতা শব্দের মতো করেছি, তাই এক, এই শব্দটাও কি নিতে হবে? স্ত্রীলিঙ্গ নিতে হবে। একটি এবং প্রাচীন এই দুটো শব্দই স্ত্রীলিঙ্গ করতে হবে। তো একটি থেকে এক, এই শব্দটাকে আকার যুক্ত করলে হবে একা। তাহলে একা, ওই শব্দটাতেও আমরা হচ্ছে দ্বিতীয় আর একবচন লাগাবো ভাষা শব্দের মতো। অর্থাৎ কি হয়, যখন বিশেষ্য বিশেষণ করি, বিশেষ্যর যে রূপটা হয়েছে, স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ হলে পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ হলে ক্লিবলিঙ্গ। এখানে এটা ভাষা, এটা স্ত্রীলিঙ্গ করেছি আমরা, তাই এখানে একটি এই শব্দটাতে এক, এই শব্দটা স্ত্রীলিঙ্গ করতে হবে। এখানে যদি কোনো পুংলিঙ্গ শব্দ থাকতো, যদি বলতো যে একটি ছাত্র, তখন আমি করতাম একম ছাত্রম, এক শব্দটাকে ছাত্র শব্দের মতো করতাম। বা একহ ছাত্রহ, যদি এটা কর্তায় থাকতো, একহ ছাত্রহ নর শব্দের মতো, দুটোই। আবার যদি কোনো ক্লিবলিঙ্গে থাকতো, যদি বলতাম এক বচনে, প্রথমার এক বচনে যে ফলম, তখন বলতাম একম ফলম। আর এখানে আছে ভাষা, তাহলে এই এই একা শব্দটাকে কি করতে হবে? স্ত্রীলিঙ্গে নিতে হবে, একা। আর একা থেকে হবে অর্থাৎ লতা শব্দের দ্বিতীয় এক বচনের মতো করে করলে হবে একাম। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই বিশেষ্য বিশেষণ এটা কিভাবে হয়, এটার আলাদা ক্লাস হবে। এটা সম্ভবত আহ মধ্যবর্তী পরীক্ষার পরে হবে। তাই এটা মানে আমি যতটুকু করাচ্ছি ক্লাসে ওইটুকু বুঝলেই চলবে আপাতত। বিশেষ্যের যে রূপটা হয়েছে বিশেষণেরও সেম রূপটা হবে, এ কাম। তারপর হচ্ছে প্রাচীন, প্রাচীন শব্দটাকেও স্ত্রীলিঙ্গ বানাতে হবে। প্রাচীন শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? প্রাচীনা। প্রাচীনা একটা আকার যুক্ত করলে এটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তখন আমি কি করব? ওই একই রকম লতা শব্দের মতো, ওই লতা থেকে হয় লতাম, প্রাচীনা থেকে হবে প্রাচীনাম। তাহলে কি হলো? সংস্কৃত একাম প্রাচীনাম ভাষাম अस्ति। আচ্ছা, এই শেষ বাক্যটা এটা কিভাবে করেছি সবাই বুঝতে পেরেছেন? কিভাবে করলাম? দিদি, অস্থি শব্দটা সবার শেষে গেল কেন? আবার একটু বলবেন, আমি শুনতে পাইনি। অস্থি, অস্থি শব্দটি সবার শেষে গেল কেন? অস্থি শব্দটা সবার শেষে গেল কেন? অস্থি হচ্ছে বাক্যের ক্রিয়া।
এখন এটা সংস্কৃত বাংলাতে যেরকম আছে যে আমি ভাত খাই, খাই শব্দটা সবার শেষে বলতে হয়। বা ইংলিশে আমরা কি বলি, আমরা ভার্বটাকে মাঝখানে রাখি, সাবজেক্টের পর ভার্বকে বসাই, যে আই ইট রাইস, ভার্বটাকে লাস্টে দিই না। তো এরকম সংস্কৃততে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আপনি একটা জায়গায় বসালেই চলবে। বিশেষ করে দেখবেন যে শাস্ত্রগুলোতে বা কোনো গল্পে বা কোনো কবিতায় ছন্দ মেলানোর জন্য এই ক্রিয়াপদ, তারপর কর্তা, এগুলো এলোমেলো করে বসানো হয়। তখন কিভাবে হবে, সংস্কৃত অস্তি একাম প্রাচীনাম ভাষাম, বা অস্তিটা থাকলোই না, এরকম করেও হতে পারে। কিন্তু আমি এখানে যেহেতু বাকি সবগুলোতে ক্রিয়াপদটা শেষে দিয়েছি বাংলার মতো করে, তাই এখানেও ক্রিয়াপদটাকে শেষে দিয়েছি। অস্তি তো এখানে ক্রিয়াপদ, তাই সেই হিসাবে ক্রিয়াপদটাকে শেষে রেখেছি। জি জি বুঝতে পেরেছেন কি? জি জি দিদি, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, এই জিজ্ঞাসাটা যদি ক্লাসের পরও মানে উদয় হয় মনে, তখনও করতে পারবেন। আমি সবসময় অ্যাভেলেবেল আছি, শুধু আমি নয়, আরো দুজন শিক্ষক আছেন, মহারাজ আছেন, যাকে জিজ্ঞেস করবেন তিনি উত্তর দিয়ে দিবেন। তবে মহারাজ একটু ব্যস্ত থাকেন। আমি বলবো যে আপনাদের যে শিক্ষক শিক্ষিকারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আহ, আর বললামই তো পরীক্ষা আসছে, তাই ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন যা যা বুঝতে পারছেন না বা যেখানে অসুবিধা রয়ে গেছে। দিদি, ঠিক আছে, পরীক্ষার পদ্ধতিটা কি কি হবে, কিভাবে পরীক্ষাটা হবে? পরীক্ষাটা হচ্ছে, আপনারা কি আগের প্রশ্ন প্যাটার্ন পেয়েছেন? না। আচ্ছা, তো প্রশ্ন প্যাটার্ন নিয়েও একটা আলোচনা চলবে যে কি কি আসবে, কিভাবে আসবে। পরীক্ষাটা সাধারণত অনলাইনে হয়, আমরা যেরকম এখন ক্লাস করছি সেরকমই হবে। পরীক্ষার সময় হচ্ছে আপনারা ভিডিও অন করে যুক্ত হবেন। তারপর পরীক্ষা শেষ হয়ে গেলে বলে লিভ নেবেন, যে আমার পরীক্ষা শেষ, সেটা বলে লিভ নিতে পারবেন আপনাদের। অনলাইনে বরাবর টাইমে অনলাইনে হচ্ছে প্রশ্নটা দিয়ে দেওয়া হবে গ্রুপে, এরপর ওটা দেখে দেখে উত্তর করবেন ভিডিওটা অন রেখে। আর প্রশ্ন প্যাটার্ন সেটা সম্পর্কেও আলোচনা করা হবে ক্লাসে, কি কি আসবে, কোন টপিক থেকে আসবে, আগের বার কিভাবে এসেছিল, তারপর মান বন্টন ওটা। আর আপনাদের যে গল্পগুলো পড়ানো হয়েছে, বারবার বলবো একটু ভালো করে দেখবেন, আপনাদের কিন্তু উচ্চারণের একটা মার্কস আছে। প্রথম 5 নম্বর কিন্তু উচ্চারণে, আপনাদেরকে একটা নির্দিষ্ট অংশ দেওয়া হবে গল্পের মতো, ওটা আপনাকে পাঠ করে পাঠাতে হবে। পাঠ করে রেকর্ড করে আমাকে পাঠাবেন ইনবক্সে। ওইটার পাঠটার উপর, উচ্চারণটার উপর হচ্ছে আপনাদের প্রথম 5 নম্বর, 5 মার্কস। তো উচ্চারণটার দিকেও খেয়াল রাখবেন, যখন গল্পগুলো পড়ানো হয়েছিল তখন তো বলে দেওয়া হয়েছিল, বা ভুলে গিয়ে থাকলে, কোনোটা যদি ভুলে গিয়ে থাকেন ওই গল্পের ক্লাসগুলোকে আবার একটু রিভিউ করে নেবেন। আচ্ছা, তো এই হলো আজকের ক্লাস। আজকে চতুর্থী পড়ার হলো না, তাই আমি এই ক্লাস নোটটা আজকে দিব না, আমি শুধু এই প্র্যাকটিসটা এটাই দিয়ে দিব গ্রুপে। আমি রেডি করেছিলাম আপনাদের চতুর্থী পড়ানোর জন্য, এই যে দেখুন। কিন্তু আপনাদের তৃতীয়া পর্যন্ত ক্লিয়ার নয় দেখে আমি চতুর্থীটা আর পড়ালাম না। ঠিক আছে, এই প্রথমা দ্বিতীয়া তৃতীয়া এগুলোও যাতে ক্লিয়ার থাকে, যা শিখবেন সলিড করে শিখবেন আর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনারা তো অনেক বড়, আপনাদের জীবনের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি, আপনারা জানেন কিভাবে কি করতে হয়, পড়াশোনা হোক বা কোনো কাজ হোক। তো এখন আমি বললে তো সেটা আরো কেমন দেখায় না, যে আমি কম জেনে বেশি বলছি। তো আপনারা জানেন যে এটা কিভাবে করতে হয়, একটা নতুন কিছু শিখতে গেলে কিভাবে শিখতে হয়। তো সেই অনুযায়ী বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কোথাও যদি সমস্যা হয় জানাবেন। আর যা বুঝছেন না সেটা মানে জেনে নেবেন। যা শিখবেন সলিড শিখবেন, একদম পাকাপোক্ত ভাবে। এটা এটুকুই পারি আমি, এবং এটুকু যতটুকু পারি একদম ভালোভাবেই পারি, এটা যেন বলতে পারি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে আমার সাথে শান্তি মন্ত্র পাঠ করবেন মিউট অবস্থায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।